হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদেরকে ভারতীয় সংবিধানের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বোঝাবো। 1 নম্বর পার্ট বোঝাবো। তারপর তোমাদের যে ইম্পর্টেন্ট তোমাদের যে তপশিলিগুলো আছে সেগুলো বোঝাবো, ঠিক আছে? সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এরকম ভালো ভালো ভিডিও তোমার সামনে নিয়ে চলে আসার জন্য। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো কি বলেছে, দেখো অধ্যায়, বিষয় আর ধারা, ঠিক আছে? পার্ট 1 কি বলা আছে? ভারত এবং তার সমগ্র ভূখণ্ড, ঠিক আছে? ধারা কত? 1 থেকে 4 নম্বর ধারা, 1 থেকে 4 নম্বর আর্টিকেল বা ধারা বলতে পারো, ঠিক আছে? 2 নম্বর দেখো, পার্ট 2 কি বলা আছে? নাগরিকত্বের কথা উল্লেখ করা আছে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, আমি যেগুলো পড়াচ্ছি আজকে তোমাদের। 5 থেকে 11 নম্বর ধারাতে নাগরিকত্বের কথা উল্লেখ আছে। ওকে, পার্ট 3তে কি আছে দেখো? মৌলিক অধিকারের কথা বলা আছে, এখানে 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখ করা আছে। তারপর দেখো পার্ট 4-এ কি আছে? রাষ্ট্র এবং পরিচালনা নির্দেশমূলক নীতি সমূহ, এখানে 36 থেকে 51 ধারাসমূহের মধ্যে উল্লেখ আছে রাষ্ট্র এবং পরিচালনা নির্দেশমূলক নীতি, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। পার্ট 4-এতে কি আছে? মৌলিক কর্তব্য সমূহ, বহুবার পরীক্ষায় আসে, ভিভি ইম্পর্টেন্ট বলতে পারো। 51-এ কতবার যে পরীক্ষা এসছে ঠিক নেই। তারপরে 5 পার্ট 5 কি বলা আছে? কেন্দ্রীয় সরকার বলা আছে, 52 থেকে 151 হচ্ছে কেন্দ্র সরকারের যত কিছু আছে সব 52 থেকে 151 মধ্যে পড়ে। ওকে, এবং পার্ট 6-এ কি বলেছে? রাজ্য সরকার সমূহ, এবার রাজ্যের মধ্যে যা কিছু আছে সেটা 152 থেকে 237-এর মধ্যে পড়ছে। এবার পার্ট 8-এ কি আছে দেখো? কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 239 থেকে 242-এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পড়ছে। ওকে, এবার পার্ট 9-এ কি আছে দেখো? পার্ট 9-এ আছে তোমার পঞ্চায়েতি রাজ, ভীষণ ইম্পর্টেন্ট, 243 থেকে 243 ও পর্যন্ত, ঠিক আছে? এবার আসছে 9-এ পৌরসভা, ভীষণ ইম্পর্টেন্ট, তোমার 243 পি থেকে 243 জেড জি। এবার আসছে পার্ট 9 বিতে কি আছে? সমবায় সংস্থা, এটা অতটা ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট। পার্ট 10টা তপশিলি জাতি এবং উপজাতিগুলি অঞ্চল। ওকে, 244 থেকে 244-এ। তারপরে দেখো পার্ট 11-এ কি আছে? কেন্দ্র রাজ্য আইন সংক্রান্ত প্রশাসন সম্পর্ক, এটা হচ্ছে 245 থেকে 263, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু আমি যেগুলো পড়াচ্ছি। তারপরে দেখো এবার আসছে পার্ট 12, কেন্দ্র এবং রাজ্য আর্থিক সম্পর্ক, 264 থেকে 300-এ। এবার আসছে পার্ট 12, অন্তরাজ্য ব্যবসা বাণিজ্য, এটা 301 থেকে 307। এবার আসছে পার্ট 14, রাজ্য এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরির কথা বলা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরির কথা বলা হয়েছে, ঠিক আছে, 14 নম্বরে। তারপরে দেখো 15 নম্বরে নির্বাচনের কথা বলা হয়েছে, 324 থেকে 329-এ। এবার আসছে 16 নম্বরে কি বলেছে দেখো? তপশিলি জাতি উপজাতি অন্যান্য শ্রেণী ইঙ্গ ভারতীয়দের সম্পর্কে উল্লেখ করা আছে, 330 থেকে 342। এবার দেখো পার্ট 17, সরকারি ভাষা, 343 থেকে 351, ঠিক আছে? এবার পার্ট 18, ভীষণ ইম্পর্টেন্ট, জরুরি অবস্থা, ঠিক আছে, 352 থেকে 360। তারপর যদি ইম্পর্টেন্ট বলি, এখানে 20 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, সংবিধান সংশোধনের কথা, এখানে 361 থেকে 367-র মধ্যে উল্লেখ করা আছে, ঠিক আছে? এবার আর সেরকম ইম্পর্টেন্ট কিছু দেখতে পাচ্ছি না, তোমরা বাকিগুলো চেক আউট করে নিও, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলেছে? যে সপ্তম অধ্যায়টি তোমরা দেখতে পাওনি, এই সপ্তম সংবিধান সংশোধনী আইন 1956 সাল দ্বারা বাতিল করা হয়েছে, 1956 আইন দ্বারা বাতিল করা হয়েছে, ঠিক আছে? এ দেখো, মূল ভারতীয় সংবিধানে 22টি অধ্যায়ে বিভক্ত ছিল, ঠিক আছে? 22টি অধ্যায় মূল সংবিধানের পরীক্ষায় আসে যে কটি তোমার তোমার পার্ট 22টি। ওকে, তারপর দেখো এবার আসছে ভারতীয় সংবিধানের তপশিলি সমূহ, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ।
ঠিক আছে, প্রথম দেখো 29টি রাজ্য 60টি কেন্দ্রশাসিত অঞ্চলের নামে প্রথম প্রথম তোমার তপশিলিতে কি আছে? 29টি রাজ্য এবং 60টি কেন্দ্রশাসিত অঞ্চল। এখন তো নেই, এখন তোমার চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখো দ্বিতীয় নম্বর কি বলেছে, ভারতীয় রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, লোকসভা, বিধানসভায় স্পিকার, ডেপুটি স্পিকার, রাজ্যসভা, বিধান পরিষদ, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট, রাজ্যের হাইকোর্ট, বিচারপতিগণ, ভারতের নিয়ন্ত্রক মহাগণনা পরিষদের বেতন ভাতা, ঠিক আছে, ইত্যাদি সুযোগ এখানে উল্লেখ করা আছে দ্বিতীয় নম্বর তপশিলিতে। তৃতীয় নম্বর তপশিলিতে কি উল্লেখ আছে দেখো, কেন্দ্র এবং রাজ্যের মন্ত্রীগণ, পার্লামেন্ট, রাজ্য, সুপ্রিম কোর্ট, রাজ্যের হাইকোর্ট, বিচারপতিদের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের শপথ বাক্য এখানে উল্লেখ করা আছে 3 নম্বরে। ঠিক আছে, চলো 4 নম্বর তপশিলিতে কি বলছে দেখি। চতুর্থ নম্বর তপশিলিতে বলেছে রাজ্য সভাতে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ থেকে আসন বন্টন কেন্দ্রশাসিত আসন বন্টন কোন তপশিলিতে আছে? চতুর্থ নম্বর তপশিলিতে। পঞ্চম তপশিলিতে কি আছে? তোমার তপশিলি উপজাতি ও উপজাতিভুক্ত অঞ্চল সমূহ পরিকল্পনা নিয়ন্ত্রণ। এবার আছে ষষ্ঠ তোমার তপশিলিতে কি আছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তারপর হচ্ছে তো উপজাতিভুক্ত অঞ্চল পরিচালনার কথা উল্লেখ করা আছে। সপ্তম তপশিলিতে কি আছে দেখো, এখানে 3টি তালিকার কথা উল্লেখ আছে। কেন্দ্র তালিকা একটা 100টি সিট আছে, তোমার রাজ্য তালিকা 61টি সিট আছে, আর তোমার যুগ্ম তালিকা যেটা দেখা যাচ্ছে না, এটা হবে যুগ্ম তালিকা, 52টি সিট আছে। ওকে, তারপর অষ্টম তপশিলিতে দেখো কি আছে। অষ্টম তপশিলিতে 14টি ভাষার উল্লেখ করা আছে। 14টি ভাষার উল্লেখ করা আছে। বর্তমানে 22টি ভাষা উল্লেখ আছে ইন্ডিয়াতে। এগুলি হলো আসামিয়া, বাঙালি, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠা, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু। ঠিক আছে, এইসব ভাষাগুলো উল্লেখ আছে। এছাড়া 1967 সালে 21তম সংশোধনীর মাধ্যমে সিন্ধি এই ভাষাটি উল্লেখ হয়েছে। এছাড়া 1992 71তম সংশোধনীর মাধ্যমে কোঙ্কণি ভাষাটা উল্লেখ হয়েছে সংবিধানে। এছাড়া মণিপুরি, নেপালি 1992 সালে সংশোধনীর মাধ্যমে বোরো, ডোগরি, মেথালি, সাঁওতালি অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত আছে। তার মানে এখানে শুধু ভাষার উল্লেখগুলো, গোটা ইন্ডিয়াতে ভাষার উল্লেখগুলো আছে। ঠিক আছে, এবার নবম তপশিলিতে কি আছে বলো। এখানে নবম তপশিলিতে উল্লেখ আছে তোমার 1951 সালে প্রথম ভারতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। এই যে ভূমি সংস্কার, জমি প্রথা বিলোপ, ঠিক আছে, এই সবগুলো। দশম শ্রেণীতে কি উল্লেখ আছে? দশম শ্রেণীতে উল্লেখ আছে 1958 সালে 52তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত দলত্যাগ বিরোধী আইন নামে পরিচিত। একাদশে কি আছে? পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব। 29টি বিষয়ের কথা উল্লেখ আছে। 1992 73তম সংশোধনীর মাধ্যমে সংবিধান সংগৃহীত হয়েছে। ওকে, দ্বাদশ কি বলেছে দেখো। দ্বাদশ তপশিলিতে উল্লেখ করা আছে 18টি বিষয়। এটা 1992 সালে 78তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ওকে, এবার আছে সংবিধানের উৎসসমূহ। সংবিধানের উৎসগুলো কোথা থেকে এসেছে দেখো। 1 নম্বর বলছে ভারতীয় শাসন আইন 1935, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রাজ্যপাল পদ, রাষ্ট্রকৃত কমিশন। এবার আসছে ব্রিটিশ সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? আইন প্রণয়ন পদ্ধতি, তারপর যে সংসদীয় সরকার, আইনের অনুশাসন, একনায়কত্ব, ক্যাবিনেট ব্যবস্থা, লেখসমূহ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ঠিক আছে, এইসবগুলো। আমেরিকা কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে, বিচার বিভাগীয় স্বাধীনতা নেওয়া হয়েছে, বিচার বিভাগীয় পর্যালোচনা নেওয়া হয়েছে, বিচারপতির ইমপিচমেন্ট নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতির পদচ্যুত, উপরাষ্ট্রপতির পদ প্রস্তাবনা এসব নেওয়া হয়েছে আমেরিকা থেকে। এবার আয়ারল্যান্ড থেকে কে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, তারপর হচ্ছে রাজ্যসভার সদস্যদের মনোনয়ন, তারপর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। ওকে, এবার কানাডা থেকে কি নেওয়া হয়েছে দেখো। কেন্দ্র প্রবণ, যুক্তরাষ্ট্র অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের অর্পণ, কেন্দ্র কর্তৃত্ব রাজ্যে রাজ্যপাল নিয়োগ, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা। ঠিক আছে, এইসব নেওয়া হয়েছে। এবার অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে?
যুগ্ম তালিকা পার্লামেন্টের 2টি কক্ষের অধিবেশন। জার্মান থেকে জরুরি অবস্থাকালীন মৌলিক অধিকার সমূহ। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, ন্যায়, আদর্শ। ঠিক আছে। তারপরে দেখো জার্মান থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। আমার গলাটা একটু খারাপ আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ। ঠিক আছে। রাশিয়া মৌলিক অধিকার সমূহ প্রস্তাবনা। ঠিক আছে। ফ্রান্স এটা হচ্ছে সাধারণতন্ত্র প্রস্তাবনা। ঠিক আছে। এইসবগুলো নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের কথা উল্লেখ আছে, নেওয়া হয়েছে। জাপান থেকে আইন নির্দিষ্ট পদ্ধতি নেওয়া হয়েছে। ঠিক আছে। এইসবগুলো নেওয়া হয়েছে। এবার নাগরিকত্ব। নাগরিকত্বর ব্যাপারটা আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো, ব্যাস শেষ। দেখো কেবলমাত্র এই যে 15 নম্বর ধারা পড়লেই বুঝতে পারবে কি বলা হয়েছে। কেউ ধর্ম বর্ণ নারী পুরুষ এখানে স্থান ভেদ কোনো কিছুই নেই। ঠিক আছে। যে আচরণ করতে পারবে না, বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। 16 নম্বর ধারায় কি বলেছে? জাতি ধর্ম বর্ণ স্থান পুরুষ কেউ চাকরির ক্ষেত্রে তা অযোগ্য বলে বিবেচিত করা যাবে না। তারপরে এই যে 19 নম্বর ধারা, ব্যবসা বাণিজ্য শান্তিপূর্ণ সমাবেত হওয়ার অধিকার থাকতে হবে। 29-30 এই যে তোমার ভারতবর্ষের সংখ্যালঘুদের শিক্ষার কথা উল্লেখ করা আছে। ঠিক আছে। এইসবগুলো যেমন কিছু নির্দিষ্ট পদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি, এইসব নাগরিকত্বের স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। 5 থেকে 11 তোমার যে ভূখণ্ড কিভাবে করবে না করবে সেগুলোর কথা উল্লেখ আছে। এবার হচ্ছে 1955-তে কি আছে? এটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়। ঠিক আছে। যেমন জন্মের সূত্রে নাগরিকত্ব হতে হবে, ভারতীয় বংশ উদ্বুদ্ধ। ঠিক আছে। এইসবগুলো আর কিচ্ছু নাই। জাস্ট একবার করে চেক আউট করে নিও, তোমরা পড়ে নিও। ঠিক আছে। চলো এখানে দেখা যাক। এখানে যেমন আছে আধার আইডেন্টিটি, যেমন কি আছে আধার ইউনিক আইডেন্টিফিকেশন অফ অথরিটি, এটা সবারই থাকতেই হবে, তবে সেটা নাগরিকত্ব বলে গণ্য হবে। ঠিক আছে। তারপরে সেরকম আর কিছু পড়া দরকার নেই। আজকে এই পর্যন্তই। যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।